ভালোবাসার সংজ্ঞা কি হতে পারে, কি হতে পারে আর কি হতে পারে না, সেটা কিন্তু কথা নয়। কথা হলো ঈশান আর ঐন্দ্রিলা, ওরাই এই নিয়ে আলোচনা করছিল। কে কাকে কতটা ভালোবাসে, কেন বাসে, তাদের মান অভিমান ইত্যাদি ইত্যাদি। যেখানে বসে কথা বলছিল ওরা, সেটা ঐন্দ্রিলার ঘর। দুজনেই বিছানার ওপর হাত পা ছড়িয়ে আরাম করে বসে নিজেদের আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছিল। জানো দিলা, তোমাকে ভালোবাসার জন্য না, ভালোবাসা ছাড়া অন্য কোনো কারণ নেই। হ্যাঁ, এই কথাটা শুনে গম্ভীর হয়ে গেল ঐন্দ্রিলা ওরফে ঈশানের দ্রিলা। তাই না কিষান? তাহলে সেদিন ওটা কি ছিল যেটা আমি দেখলাম? হ্যাঁ, কি? ও হু হু হু, আচ্ছা, ওই সরস্বতী পুজোর দিন। হ্যাঁ। ও তো আমার বন্ধু ছিল দিলা, মানে ওই বান্ধবী আর কি। তুমি আসতে এত দেরি করলে, তাই দুজনে একটু ক্যাফেতে গিয়ে বসেছিলাম। তুমি তো এলেই না। পরে তুমি বললে তুমি ওখানে গেছিলে, আমাদের একসাথে দেখে রেগে গিয়ে চলে এসেছিলে। এটার কোনো মানে হয় বলো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। থামো থামো, ঠিক আছে, আর বলতে হবে না। সে জানি আমি যে তুমি কত আমাকে ভালোবাসো। আমি খবর নিয়ে দেখেছি তুমি বেশ কয়েকদিন যাবৎ ওই মেয়েটির সাথে ঘুরঘুর করছো। কি যেন নাম দেন এটার? হ্যাঁ, মনে পড়েছে, গুনগুন। গুনগুন যে তোমার মনে এখন সব সময় গুনগুন করে, তাকে আমি জানি না ভেবেছো? তোমার মনে সব খবর আমার কাছে থাকে। তুমি কি করছো, কি করতে চাইছো, কি ভাবছো, সব। শুনছেন ভালোবাসার শেষ ঠিকানা। আজকের এই গল্পটি নেওয়া হয়েছে নৈরিত থেকে। প্রকাশিত পৌশালী মল্লিক ও সুতীর্থ ঘোষের সম্পাদিত চেতনার করিডোর নামক গল্পগ্রন্থে। বইটির সব গল্পই ভালোবাসা ও সাইকোলজির মিশ্রণে তৈরি। বইটি সংগ্রহ করতে আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নম্বরে। গল্পটি লিখেছে আমাদের প্রিয় রিপন সাহা। রিপন বর্তমানে বেলুর হাই স্কুলের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। পড়াশোনার পাশাপাশি লেখালেখি, বই পড়তে পছন্দ করে সে। ইতিমধ্যে তার বেশ কিছু ছোট গল্প প্রকাশিত হয়েছে আমাদের প্রকাশনী থেকে। আশা করি ভবিষ্যতে তার কলম দুর্বার গতিতে এগোবে। তাহলে দেরি না করে শুনে নিন পরবর্তী অংশ। ঐন্দ্রিলা কথা বলছিল আর তার সাথে সাথে খবরের কাগজে চোখ বোলাচ্ছিল। প্রতিদিন সকালে চা আর খবরের কাগজ ছাড়া ওর চলে না। বেশিরভাগ খুনের ব্যাপারে ছাপা খবর, এইগুলোকে পড়তে ওর খুব ভালো লাগে। খুনের ব্যাপার, হ্যাঁ, যেন একটা মোহ আছে। কে, কেন, কাকে, কিভাবে খুন করলো তা জানবার ইচ্ছে প্রবলভাবে বৃদ্ধি পায়। মাঝে মধ্যে ঐন্দ্রিলা বেশ রোমাঞ্চকর খুনের খবরগুলো কেটে রেখে দেয় নিজের ডায়েরির মধ্যে। এগুলো সংগ্রহের মধ্যে সে খুঁজে পায় অপার্থিব আনন্দ। তবে এই কথা সে ছাড়া কেউ জানে না। ও কাউকে তার এই নেশার কথা কোনো দিনও বলেনি। সরস্বতী পুজোর দিন ঈশানকে গুনগুনের সঙ্গে দেখবার পর ঐন্দ্রিলার যে কি কষ্ট হয়েছিল, সেটা ও ছাড়া আর কারোর বুঝবার ক্ষমতা ছিল না, আর এখনো নেই। কারোর মনের অবস্থা আসলে কারোরই বুঝবার ক্ষমতা নেই। সৃষ্টিকর্তা আমাদের কারোর মন বুঝবার ক্ষমতা দেননি। সরস্বতী পুজো গেছে প্রায় 4 দিন হয়ে গেল। খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে একটা খবরে চোখ আটকে গেল ঐন্দ্রিলার। এই দেখো, দেখো কি লিখেছে পেপারে। কি লিখেছে? এই যে দেখো না।
প্রেমিককে অন্য মেয়ের সঙ্গে দেখে রাগে ক্ষোভে প্রেমিককে তার প্রেমিকা খুন করেছে। শুধু তাই না, খুন করে নাকি কুচি কুচি করে কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। কলকাতা পুলিশ মেয়েটাকে জেলে পুরেছে। তুমিও তো তাই করেছো দ্রিলা, আমার সঙ্গে তো তাই ঘটেছে। তাকিয়ে দেখো, তোমার কথাই লিখেছে পেপারে। দূর থেকে যেন ঈশানের ক্ষীণ গলার আওয়াজ ভেসে এলো। বাবা মা মারা গেছেন বহুদিন। তাদের ছাড়া এই কুলে ঐন্দ্রিলার আর কেউ ছিল না। শুধু হৃদয়ের একুল ওকুল দুকুল ভাসিয়ে দিয়ে ওর জীবনে ঈশানের প্রবেশ ঘটেছিল 3 বছর আগে। একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে ওদের আলাপ হয়েছিল। ঐন্দ্রিলা ছিল ওর স্কুটিতে আর ঈশান ছিল ওর হিরো হন্ডায়। বালিঘাটের কাছে যে বাস স্ট্যান্ডটা আছে সেখানকার জিটি রোডে একটা মোড় আছে। সরু রাস্তাটা মেকলের দিকে গেছে আর জিটি রোডটা উত্তর পাড়ার দিকে চলে গেছে। ঐন্দ্রিলা সরু রাস্তাটা দিয়ে মানে মেকলের দিক থেকে এসে বেলুড়ের দিকে যাওয়ার জন্য ডান দিকে মোড় নিয়েছিল, আর একদিকে ঈশান মেকলের দিকে যাওয়ার জন্য সবে মোড় ঘুরেছে। ব্যাস, আর কোথায় যায়? লাগলো সজোরে ধাক্কা। ভুল হয়ে গেছে, মাফ করে দিই। ঐন্দ্রিলা ছুটে এসে কলার ধরেছিল ঈশানের আর বলেছিল, ঠিক করে চালানো যায় না? চোখে কি নেবা নাকি আপনার? চারিদিক থেকে ছুটে এসেছিল আম জনতা। সবাই অনেক বোঝানোর পর ঐন্দ্রিলা ঈশানকে ছেড়েছিল। সেদিন প্রথম দেখাতেই ঈশান সেই মায়াবী চোখ দুটির প্রেমে পড়ে যায়। যখন রাগে ঐন্দ্রিলার গাল দুটো লাল হয়ে গিয়েছিল, তখন অপরিচিতা মেয়েটিকে কি যে মিষ্টি লাগছিল তা ঈশান ছাড়া আর কেউ লক্ষ্য করেনি। যখন ছুটে এসে মেয়েটি কলার ধরে রংবাজি করছিল, তখন ঈশানের মনে হচ্ছিল এই রংবাজি যদি ও সারা জীবন পায় তাহলে তো আর কোনো কথাই নেই। এরকমই তো একটা মেয়ে চেয়েছিল ঈশান। ছোট হাইটের, জিপটা পায়ের ওপর পা তুলে, মাথা উঁচু করে, নাকের সাথে নাক ঠেকিয়ে, চোখ পাকিয়ে, গাল ফুলিয়ে ঝগড়া করবে, এটাই তো চেয়েছিল। তারপর সব রাগ কমে গেলে আবার কেমন শান্তটি হয়ে যাবে, যেন মনে হবে কই কিছু তো হয়নি। তবে ঈশানের যতই ভালো লাগুক, প্রথম সাক্ষাতেই এরকম ঘটনা একেবারেই আকাঙ্ক্ষিত নয়। প্রথমবারই এই রকম বিশ্রী ঘটনা সম্পর্ক গড়া তো দূরের কথা, সম্পর্কের ও গড়তে দেবে না। বাড়ি ফিরেও এই চিন্তাতেই সময় কাটছিল ওর, যে কিভাবে যোগাযোগ করা যায় মেয়েটার সাথে, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ ওর চোখ পড়ে বিছানার পাশে রাখা ওর ব্যাগটার দিকে। CR7 এই লেখা ছোট্ট লাল রঙের ব্যাগ, যেটা নিয়ে ও আজ বেরিয়েছিল। এত পরিষ্কার হলো কি করে? ওর ব্যাগটা তো নোংরা, কতদিন ধোয়া হয়নি তা ঠিক নেই। পাশে গিয়ে ব্যাগটা ঘাঁটাঘাঁটি করার পরে ওর মুখ থেকে বেরিয়েছিল, মেকআপ বক্স। এটা কি করছে এখানে? আরে, এটা তো একটা মোবাইল, আমার মোবাইল তো নয়। ফোনের পাওয়ার বাটন টিপে ফোনটাকে খুলতে যাবে, তার আগেই দেখলো মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে নিজের নম্বর। ঈশানের ফোন থেকে এই ফোনে কেউ ফোন করছে। নিশ্চয়ই ওই মেয়েটা। ধাক্কা লাগার সময় হয়তো অজান্তে ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল, হয়তো মেয়েটারও একই ব্যাগ ছিল। ঈশান মনে মনে ভাবল, কেল্লা ফতে। ভগবান, মুখ তুলে চেয়েছো ভগবান। অদৃশ্য শক্তির নাম জপ করে ফোন তুলেছিল ঈশান। ফোন তুলতেই ওপার থেকে
ভেসে এসেছিল একটা ঝড়। আপনি কি দেখেও নেননি যে আপনার ব্যাগ কিনা? একটু দেখলে তো আজ এই ব্যাগ বদল হতো না। ঈশান বলতেই যাচ্ছিল যে আপনিও তো দেখতে পারতেন, কিন্তু মনের কথাটা গিলে নিয়ে ও বলল, তা কি করে ব্যাগটা নেবেন আর আমার ব্যাগটা ফেরত দেবেন সেটা ভাবুন। বাবা ভাবি কি আছে, আমি একটা ঠিকানা বলছি, লিখুন। কাল ঠিক সকাল 10টার মধ্যে পৌঁছে যাবেন, দেরি করবেন না। আমার দেরি করা মানুষগুলোকে একদম সহ্য হয় না। আর হ্যাঁ, একটা কথা বলি, আপনি আপনার ঘরে লক লাগাননি কেন? যখন তখন চুরি হয়ে গেলে তো চোরের আরো সহজ হয়ে যাবে কাজটা। না মানে কি বলবো, আসলে দরকার পড়ে না তো, তাই আর কি। আসলে আমার তো কেউ নেই যে ফোন ঘাঁটবে, তাই লক লাগাই। আর চুরির কথা, আজ পর্যন্ত আমার কিছু চুরি হয়নি, তাই এত কনফিডেন্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, আজকেই আমার একটা জিনিস চুরি গেছে। আজকেই চুরি গেছে? কি জিনিস সেটা? আমার মন চুরি হয়েছে আজ। মনটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেল, আর আমি ধরতেও পারলাম না। ও মশাই, একটা কথা বলি, আপনি তো সব মেয়েকে এই কথা বলে ফাঁসানোর চেষ্টা করেন? ফ্লার্টিং করে কি আপনার স্বভাব? না না, এ মা, আপনি এরকম কি করে ভাবলেন? আমার মন সত্যিই চুরি গেছে। আমি কি মিথ্যে বলছি বলুন? আচ্ছা, হয়েছে হয়েছে, আপনি একটু বেশিই বকেন। যাই হোক, আপনি এখন যে ঠিকানাটা বলছি সেই ঠিকানায় ঠিক সময় মতো চলে আসবেন। আর হ্যাঁ, ভুল করেও দেরি করবেন না কিন্তু। এইভাবে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারপর থেকে ওরা দুজনেই বেশ ভালোভাবেই কাটাচ্ছিল ওদের জীবন। ওদের সম্পর্কের 3টে বছর অতিবাহিত, কিন্তু বাপ মা মরা মেয়েটা যে মাঝে মধ্যেই কোন জগতে হারিয়ে যায় কি জানে। মাঝে মধ্যেই পাগলের মতো করতো। মাঝে মাঝেই মাথা গরম হয়ে যায় ওর। মাথা গরম হয়ে গেলে ও যে কি করে, জামা কাপড় বাসন কুসন যা পায় তাই ছুঁড়ে ছুঁড়ে ফেলে। আর ঈশানকে পেলে তাহলে তো কোনো কথাই নেই, চড় থাপ্পড় ঘুষি লাথি। ঈশান কোনো কিছু থেকেই বঞ্চিত হয় না। প্রথম থেকেই ঐন্দ্রিলার মধ্যে এই চট করে রেগে যাওয়ার ব্যাপারটা ছিল না। এই ব্যাপারটা এসেছে বহু পরে। এটা একটা রোগ। বৈজ্ঞানিক ভাষায় এই রোগের নাম স্প্লিট পার্সোনালিটি। এই রোগে মানুষ কিছুক্ষণের জন্য অন্য মানুষে পরিবর্তিত হয়ে যায়। মানুষের নিজস্ব ব্যক্তিত্বই বদলে যায়। যেমন কেউ যদি খুব শান্ত স্বভাবের মানুষ হয়ে থাকে, তবে তার স্বভাব একেবারে পাল্টে গিয়ে সে যে কি কি করতে পারে তা কেবল ওপরওয়ালাই জানে। মজার বিষয় হলো, আক্রান্ত ব্যক্তি রেগে গিয়ে কি কি করছে তা সে নিজেও জানবে না। যখন তার ধীরে ধীরে জ্ঞান ফিরবে, তখন তার মনোভাবটা হবে, কই কিছু তো হয়নি। এই রোগটা ঐন্দ্রিলার হয়েছে ধীরে ধীরে। ওর বাবা যখন রোজ রাতে মাতাল হয়ে ঘরে ফিরে ওর মাকে মারধর করত। শালা, বেশি উঠছিস না আজকাল। টাকার জোগাড় হয়েছে যেটা বলেছিলাম। আমি টাকা কোত্থেকে পাবো? আমি কি কাজ করি কোনো? তোমার তো উচিত আমাদের সংসার চালানো। তুমি মদকে টাকা ওড়াবে আর আমি তার যোগান দেবো? আর বেশি কথা বলে এই না। এই, বেশি আওয়াজ নয়, কালকে যেন টাকা পাই হাতে। পাবো কোথায় টাকা? কেন বেশ এড়ে করবি? ছি, তুমি এই কথা বলতে পারলে? দরজার আড়াল থেকে ছোট্ট ইন্দ্রিলা সব শুনত, আর ভয়ে সারা শরীরে কাঁটা দিয়ে উঠত। ভেতর থেকে ছিটকিনি মারা, ঘরের থেকে মায়ের আর্তনাদ ওকে তাড়া করে বেড়াতো। ছোট্ট ইন্দ্রিলা তার প্রতিবাদও করতে পারত না। বছর 7-এর ছোট মেয়েটা ওর বাবাকে আধো আধো ভাষায় বলতো, বাপি বাপি, মাকে মারো কেন তুমি? খুব বকবো কিন্তু তোমার। কিন্তু ওর বাবা
ওর কথায় কোনো দিনও কান দিতেন না। সেই ছোট্ট মেয়েটা এই পরিবেশেই বড় হয়ে উঠেছিল। জীবনের সবচেয়ে বড় মানসিক আঘাতটা ঐন্দ্রিলা পেয়েছিল যখন ওর বয়স মাত্র 15। পঞ্চদশী বালিকাটা সেই আঘাত সহ্য করতে পারেনি। মানসিক অবসাদ ঘিরে ফেলেছিল তাকে। পঞ্চদশী ঐন্দ্রিলা এই বলে যখন বাড়ি মাথায় তুলেছিল, তখন সে জানতো না যে ওপরের দোতলায় ঘরের মধ্যে ওর জন্য কি অপেক্ষা করে আছে। দোতলায় মায়ের ঘরে গিয়ে দেখতে পেয়েছিল সিলিংয়ের পাখায় একটা ওড়না জড়ানো, আর সেই ওড়না থেকে ঝুলে রয়েছে ওর মা। সেদিন রাগে কষ্টে বুক ফেটে যাচ্ছিল ঐন্দ্রিলার। নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে ডেকে এনেছিল প্রতিবেশীদের। এই ঘটনার পর থেকে একেবারে চুপ করে যায় ঐন্দ্রিলা। তারপর থেকেই তার এরকম মানসিক পরিবর্তন হয়। ওপর থেকে দেখে স্বাভাবিক মনে হলেও ভেতর থেকে একেবারেই স্বাভাবিক ছিল না সে। হঠাৎ ঐন্দ্রিলার চারপাশটা বদলে গেল। ঘোরের মধ্যে থেকে বেরিয়ে এলো সে। চারিদিকে তাকিয়ে দেখলো, কিন্তু ঈশান কোথায়? ঈশান তো নেই। নিজের হাতেই তো সে ঈশানকে কুচি কুচি করে কেটেছে। জেলের অন্ধকার কক্ষে সাদা কালো জামা পরে সে বসে আছে চুপ করে। হঠাৎ ওর মনটা মুচড়ে উঠল। বিভৎস চিৎকার করতে করতে এগিয়ে গেল দ্রিলা, আর কাঁদতে কাঁদতে ঈশানকে স্মরণ করতে লাগলো। কেন তুমি আমাকে ঐন্দ্রিলা। ছেড়ে অন্য মেয়ের কাছে গেলে? কেন কেন? হে ভগবান, এই আমি কি করলাম? আমার ভালোবাসার মানুষটাকে নিজের হাতে মারলাম। আমার বেঁচে থাকার অধিকার আছে, আমায় তুলে নাও। কোথায় তুমি ভগবান? হ্যাঁ পুলিশ, তোর বন্দুকটা দে, বন্দুকটা দে, তুমি নিজেকে গুলি করবো। কেউ শুনতে পাচ্ছিস না? ঈশান, ঈশান, ঈশান কোথায় গেলে তুমি? ফিরে এসো। ঐন্দ্রিলা চিৎকার করতে করতে জেলের গরাদ ধরে প্রাণপণে ভেঙে দেওয়ার চেষ্টা করতে লাগলো। পাহারাদার পুলিশ ভয় পেয়ে ছুটে গেল বড়বাবুর কাছে। হাবিলদার ছুটলো বড়বাবুর খোঁজে। এদিকে পাশের সেলের বন্দীরাও ঐন্দ্রিলার আত্মনাদি বেশ ভয় পেয়েছে। তারা ভয় পেয়ে নিজেদের জায়গা থেকে একটু পিছিয়ে গেল। চারিদিকে শুনশান। শুধুমাত্র ঐন্দ্রিলার জেলের মধ্যে থেকে শুনতে পাওয়া যাচ্ছে মরণ আর্তনাদ। দেখলেন তো ভালোবাসা কি নির্মম। ঐন্দ্রিলার ভালোবাসার শেষ ঠিকানাটা বড়ই করুণ ও হৃদয় বিদারক হয়ে রইল। ওদিকে ঈশানেরও তো পরিণতি ভীষণ নিষ্ঠুর। কুচি কুচি করে কাটা হয়েছিল তাকে। ভালোবাসা আর মানসিক অবসাদ দুয়ে মিলে এক নিষ্ঠুর পরিণতি আনতে পারে সকলের জীবনে। আজকের এই গল্পটি চেতনার করিডোর বই থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে ছিলেন অতনু মুখার্জি, ঈশানের চরিত্রে দীপ্তদীপ দাস, ঐন্দ্রিলা অঞ্জু শ্যামল, ছোট্ট ঐন্দ্রিলা তৃষা সাহা, ঐন্দ্রিলার বাবা আদিত্য রজক, ঐন্দ্রিলার মা সৌমিক চক্রবর্তী। ইন্ট্রোডাকশন অদ্রিজা মান্না, ডিরেকশন রিপন সাহা, এডিটিং কুশল নস্কর, সাউন্ড ডিজাইনিং, ভয়েস এফেক্টস অ্যান্ড পোস্টার ডিজাইন দীপ্তদীপ দাস। স্পেশাল থ্যাঙ্কস টু তিয়াশা মুখার্জি। প্রেজেন্টেড বাই নৈরিত পাবলিকেশন। তাহলে আজকের মতো এইটুকুই। আবার আমরা ফিরে আসব পরবর্তী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাহিত্যে থাকবেন। নমস্কার।